পর্যায়ে আমরা স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম বা ফিমেল রিপ্রোডাক্টিভ হোল সম্বন্ধে পড়ব। স্ত্রীস্তবক হলো ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ বা অংশ। স্ত্রীস্তবকের এককে গর্ভপত্র বা কার্পুল বা পিস্কি বলা হয়। স্ত্রীস্তবকে একটি গর্ভপত্র থাকতে পারে, তাদেরকে মোনো কার্পেলারি বা এক গর্ভপত্রী বলা হয়। যেমন মটর, সিম, অ্যাভোকাডো এগুলি সব মোনো কার্পেলারি। অথবা স্ত্রীস্তবকে একাধিক গর্ভপত্র থাকতে পারে, বহু গর্ভপত্রী মাল্টিপল কার্পেলারি, জবা, টমেটো, স্ট্রবেরি ইত্যাদি। গর্ভপত্রকে আমরা মেগাস্পোরগুলোর সঙ্গে তুলনা করতে পারি। গর্ভপত্রের তিনটি অংশ আমরা আগে করেছি: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বা গর্ভাশয়। এখন আমরা ডিম্বাশয়ের ক্ষেত্রে একটু ডিটেলসে যাই। ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে কিছু গহ্বর থাকে, সেই গহ্বরগুলিকে আমরা লকিউলস বলি। এখন ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক বা ওভিউলস থাকে। এই ডিম্বক বেসিক্যালি পর্দাবৃত মেগাস্পোরেঞ্জিয়া, অর্থাৎ মেগাস্পোরেঞ্জিয়া যখন পর্দাবৃত বা ইন্টিগুমেন্টেড হয় তাকে আমরা ডিম্বক বলি। এই ডিম্বক কোথায় থাকে? ডিম্বক গহ্বরে থাকে এবং প্লাসেন্টা নামক একটি কুশন সদৃশ কলার মাধ্যমে যুক্ত থাকে। প্লাসেন্টা কোথায় অবস্থান করে? ডিম্বকের গহ্বরের ভিতরে অবস্থান করে। তাহলে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক আছে, ডিম্বকের সংখ্যা কত? এটি এক বা একাধিক হতে পারে। যেমন গম, ধান, আম ইত্যাদিতে একটি ডিম্বক পাওয়া যায়। পেঁপে, তরমুজ, অর্কিড ইত্যাদিতে একাধিক ডিম্বক পাওয়া যায়। এখন গর্ভপত্র যদি পরস্পর যুক্ত থাকে তাদেরকে আমরা সিনকার বা স্ত্রীস্তবক বলি। যে স্ত্রীস্তবকের গর্ভপত্রগুলি যুক্ত আছে, যেমন জবা, আফিম ইত্যাদি স্ত্রীস্তবক সিনকার্পাস প্রকৃতি। আর যাদের গর্ভপত্রগুলি পরস্পর যুক্ত থাকে না, অর্থাৎ মুক্ত প্রকৃতির, তাদেরকে আমরা অ্যাপোকার্পাস স্ত্রীস্তবক বলি। যার গর্ভপত্র মুক্ত অর্থাৎ পরস্পর সংযুক্ত নয়। গোলাপ, পদ্ম, চাপা ইত্যাদি স্ত্রীস্তবক অ্যাপোকার্পাস প্রকৃতির। এখন ডিম্বক বা পর্দাবৃত মেগাস্পোরেঞ্জিয়াম কি সম্বন্ধে আমরা পড়ব। প্রতিটি ডিম্বকের একটি বৃত্ত আছে যাকে ফানিকুলস বলা হয় বা ডিম্বক বৃত্ত বলা হয়। এই ডিম্বক বৃত্তের সাহায্যে কি হয় না, এই ডিম্বক বৃত্ত ভালো করে যদি আমরা চিত্রটাকে দেখি, এই ডিম্বক বৃত্ত বা ফানিকুল প্লাসেন্টার সাহায্যে ওভারিয়ান ওয়াল অর্থাৎ ওভারির গাত্রের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই ফানিকুলের কাজ কি? প্লাসেন্টার সঙ্গে সংযুক্ত হয়। এই প্লাসেন্টা কি করে না, ডিম্বককে ওভারির গাত্রের সঙ্গে যুক্ত করে দেয়। তাহলে ডিম্বকের দেহ হাইলম নামে অঞ্চলে ডিম্বক বৃত্তের সঙ্গে যুক্ত থাকে। তাহলে ডিম্বক বৃত্ত বা ফানিকুল একটা প্রান্ত প্লাসেন্টার সঙ্গে যুক্ত বা মোড়ার সঙ্গে যুক্ত, অপর প্রান্তটা কোথায় কার সঙ্গে যুক্ত না, ডেফিনেটলি কার সঙ্গে যুক্ত না, আমাদের ডিম্বকের বডি বা দেহের সঙ্গে যুক্ত। ডিম্বকের বডি যে স্থানে ফানিকুলের সঙ্গে যুক্ত হবে সেই স্থানটিকে আমরা বলবো হাইলাম। এখন ডিম্বকের প্রধান অঞ্চলটা প্যারেনকিয়ামা কোষ দ্বারা গঠিত, যাতে প্রচুর পরিমাণ খাদ্য সংরক্ষিত থাকে। এই অঞ্চলটিকে বলা হয় নিউসেলাস। তাহলে নিউসেলাস বোঝাই যাচ্ছে ডিম্বকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা প্রধান অংশ। নিউসেলাসের মধ্যে কি থাকে? নিউসেলাসের মধ্যে ভ্রূণস্থলী বা ভ্রূণথলি বা এমব্রায়োসাইট থাকে। এই পরিণত এমব্রায়োসাইটকে আমরা পরিণত স্ত্রী গ্যামেটোফাইট বা ফিমেল গ্যামেটোফাইট বলি। আমরা পরের সম্বন্ধে ডিটেলসে আসবো। নিউসেলাস এক বা দুটি প্রতিরক্ষামূলক আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে ডিম্বত্বক বা ইন্টিগুমেন্ট বলে। তাই নিউসেলাসের আবরণ হচ্ছে ডিম্বত্বক বা ইন্টিগুমেন্ট। আর এই যে ইন্টিগুমেন্টেড মেগাস্পোরেঞ্জিয়াম, এটিকে আমরা বলি ডিম্বক বা ওভিউল। এখন ডিম্বককে ঘিরে রাখছে। কেবল ডিম্বকের এক প্রান্তে ডিম্বক ত্বক অনুপস্থিত থাকে। যে প্রান্তে ডিম্বকের ত্বক অনুপস্থিত থাকে সেই প্রান্তে স্বাভাবিকভাবে একটি ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়। সেই ছিদ্রকে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলা হয়। বেশিরভাগ উদ্ভিদের ডিম্বকের মূল দেহের সাথে কিছু পার্শ্বীয় দূরত্বে সংযুক্ত থাকে এবং একটি
খাঁজের সৃষ্টি করে, যাকে র্যাফি বলে। ডিম্বক বৃন্তের ভিতরে সংবহন করা থাকে, যা অমরা থেকে ডিম্বাণুদের খাদ্য সরবরাহ করে। তাহলে যদি বলা হয় ডিম্বক বৃন্তের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, ডিম্বক বৃন্তের ভিতরে সংবহন করা আছে, যেটি কি করছে না, অমরা থেকে খাদ্য ডিম্বাণুতে প্রবেশ করাচ্ছে। ডিম্বক রন্ধ্র অর্থাৎ মাইক্রোপাইলার এই অঞ্চলের ঠিক বিপরীত অঞ্চলকে বলা হয় চারাজাল রিজিয়ন বা চারাজাল। এটি ডিম্বক মূল বা ডিম্বকের বেসকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। কখনো কখনো কিছু বীজ যার ক্ষেত্রে দেখা যায় যে এই যে নিউসেলাসের অবশিষ্টাংশ স্থায়ীভাবে থেকে যায় বীজের মধ্যে। কিছু বীজে নিউসেলাস পুরোপুরি ব্যবহৃত হওয়া উচিত ছিল, কে ব্যবহার করবে, যে বর্ধিষ্ঠ ভূমি ব্যবহার করবে, কিন্তু কিছু কিছু বীজে দেখা যায় যে নিউসেলাসের কিছু অংশ থেকে গেছে। এই যে অবশিষ্ট স্থায়ী নিউসেলাস, একেই পেরিস্পার্ম বলা হয়, এবং ওই বীজগুলিকে পেরিস্পার্মিক সিড বা পেরিস্পার্মিক বীজ বলা হয়। কালো মরিচ, বিট, ক্যাস্টর এইগুলিতে সব পেরিস্পার্মিক বীজ পাওয়া যায়। কিছু তন্তু ডিম্বক বৃন্ত বা কখনো কখনো প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে, যাদের অবটুরেটার্স বলা হয়। অবটুরেটার কি, কিছু তন্তু যেটি ডিম্বক বৃন্ত বা অমরা বা প্লাসেন্টার সঙ্গে যুক্ত আছে। তাহলে অবটুরেটার হঠাৎ থাকে কেন? অবটুরেটার মাইক্রোপাইলার দিক দিয়ে পরাগনালীকে ডিম্বকের ভেতরে প্রবেশ করতে হবে, এই পথ থেকে নির্দেশ করে। অর্থাৎ ডিম্বক নালী, আমরা বলেছিলাম যে ডিম্বক নালী কি হয় না, গর্ভদণ্ডের মধ্যে দিয়ে আসছে, সেখানে বোরন, ক্যালসিয়াম, শর্করা, ইনোসিটল এদের গ্রেডিয়েন্টের মাধ্যমে আসছে। এবার এসে ঢুকবে কোন দিক দিয়ে, ডিম্বক রন্ধ্রের দিক থেকে ঢুকবে, কে এটাকে ডিটারমিন করছে? এটাই অবটুরেটারের কাজ। এখন বিভিন্ন অংশের উপর নির্ভর করে ডিম্বককে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম, অর্থোট্রোপাস বা আর্থ্রোপাস ডিম্বক। এই ডিম্বকগুলি সোজাসুজি দেখা যাচ্ছে মাইক্রোপাইলটা উপরের দিকে আছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। এখন এই ধরনের ডিম্বককে আমরা বলবো অর্থোট্রোপাস ডিম্বক বা আর্থ্রোপাস ডিম্বক। এই ক্ষেত্রে আমরা দেখবো মাইক্রোপাইল, চারাজাল এবং হাইলাম একই সরলরেখা বরাবর আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। পান, পলিগোনাল এবং বিভিন্ন জিমনোস্পার্মে এরকম আর্থ্রোপাস বা অর্থোট্রোপাস ডিম্বক পাওয়া যায়। পরবর্তী ডিম্বক অ্যানাথ্রোপাস ডিম্বক। এই ধরনের ডিম্বককে দেখা যাচ্ছে পুরোপুরি 180 ডিগ্রি ঘূর্ণন করেছে, এদেরকে ইনভার্টেড ডিম্বক বলা হয়। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চারাজা এবং মাইক্রোপাইল একই সরলরেখায় আছে, এবং হাইলাম এবং মাইক্রোপাইল একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। 80% ভুক্তভোগী উদ্ভিদের ডিম্বক এই অ্যানাথ্রোপাস প্রকৃতির। এই ডিম্বকে মাইক্রোপাইল নিম্নমুখে থাকে। ভুক্তভোগীর সবচেয়ে সাধারণ, দ্য মোস্ট কমন টাইপ ডিম্বক এটি, এবং এটিকে ডিম্বকের আদর্শ ডিম্বক হিসাবে গণ্য করা হয়। ভুক্তভোগীর ক্ষেত্রে একটি আদর্শ ডিম্বক। একে রিসুপিনেট ডিম্বকও বলা হয়, অর্থাৎ অধোমুখী ডিম্বক। মাইক্রোপাইলটি নিচের দিকে আছে। ম্যালবেসি, কিউকারবিটেসি, সোলারিসি, কম্পোজিটি পরিবার বা পিস, মটরশুটির ক্ষেত্রে এই ডিম্বক দেখতে পাওয়া যায়। পরবর্তী ডিম্বক হেমিট্রোপাস বা হেমি অ্যানাথ্রোপাস ডিম্বক। এই ক্ষেত্রে ডিম্বকের দেহ, আমরা যদি মাইক্রোবাইলের এন্ডটাকে দেখি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এটি অর্থোট্রোপাস এবং অ্যানাথ্রোপাস ডিম্বকের একটি মধ্যবর্তী স্ট্রাকচার। এই ডিম্বককে হরাইজন্টাল ওভিউল বা অনুভূমিক ডিম্বকও বলা হয়। মাইক্রোপাইল এবং চারাজা একই রেখায় আছে, তবে মাইক্রোপাইল আর হাইলাম পরস্পর থেকে যথেষ্ট দূরে অবস্থিত। রেনাকুলেসি, প্রিমুলা এইগুলোতে আমরা এই হেমিও অ্যানাথ্রোপাস বা হেমিট্রোপাস ডিম্বক দেখতে পাই। পরবর্তী ডিম্বক অ্যাম্ফিট্রোপাস ডিম্বক। এই ধরনের ডিম্বকের নিউসেলাস বক্র প্রকৃতির হয়। দেখা যাচ্ছে যে ভ্রূণস্থলীর মধ্যে যে নিউসেলাস আছে সেটি বক্র প্রকৃতির, এবং এমন দেখতে যে ভ্রূণস্থলীটা যেন হর্ষুশেপ হয়ে গেছে। মাইক্রোপাইল হাইলামের কাছে আছে। এই ধরনের ডিম্বককে ট্রান্সভার্স ওভিউল বা ট্রান্সভার্স ডিম্বক বলা হয়। সন্ধ্যামালতী, পানা, পপি
এইসব উদ্ভিদের ক্ষেত্রে অ্যাম্ফিট্রপাস ডিম্বক দেখতে পাওয়া যায়। এরপর ক্যাম্পাইলোট্রপাস ডিম্বক। এই ধরনের ডিম্বকের কি হয়, ডিম্বকের দেহ আঁকা বাঁকা প্রকৃতির হয়, মাইক্রোপাইল এবং চেরাজা দেখা যাচ্ছে যে একই সরলরেখায় নেই। এই প্রথমে নাম যে ডিম্বকে মাইক্রোপাইল এবং চেরাজা সরল রেখায় অবস্থান করে না। নিউসেরাস কিরকম বাঁকা অবস্থানে থাকে কিন্তু ভ্রূণস্থলী সোজা থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিউসেরাস বাঁকা কিন্তু ভ্রূণস্থলী সোজা। মাইক্রোপাইল হাইল্যান্ডের কাছে থাকে। একই বাঁকা ডিম্বক বা কার্ভড ওভিউলও বলা হয়। লেগুমিনাস, ক্রুসিফেরি পরিবার ইত্যাদি উদ্ভিদে ক্যাপসুলাতে কিন্তু আমরা ক্যাম্পাইলোট্রপাস ডিম্বক দেখতে পাই। লাস্ট সার্সিনোট্রপাস ডিম্বক। এই ধরনের ডিম্বকের ডিম্বক বৃন্তের বৃদ্ধি প্রচন্ড পরিমাণে ঘটে এবং ডিম্বক বৃন্তের বৃদ্ধির কারণে ডিম্বক দেহটি পুরোপুরি উল্টে যায় এবং 360 ডিগ্রি অবস্থান করে। তাহলে ডিম্বকের পুরো দেহটাই ডিম্বক বৃন্ত দ্বারা পরিবেষ্টিত থাকে। এই ধরনের ডিম্বককে কুণ্ডলীকৃত ডিম্বক বলা হয়। মাইক্রোপাইল স্বাভাবিকভাবে হাইল্যান্ডে দূরে অবস্থান করে। ক্যাকটাসি পরিবার যেমন ফণিবনসের সাথে আমরা দেখতে পাই। এখন প্রশ্ন, এই যে ডিম্বকের যে টাইপ আছে সেখান থেকে মাইক্রোপাইলের অবস্থান থেকে প্রশ্ন আসতে পারে। উদাহরণ দিয়ে বলতে পারা যায় যে কি ধরনের ডিম্বক পাওয়া যায়, ক্যাপসুলাতে কি ধরনের ডিম্বক পাওয়া যায়, বলতে পারে বিভিন্ন যে অপর নাম দেওয়া হয় সেই নাম থেকে প্রশ্ন আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ডিম্বকে ফানিকুলাস পুরোপুরি ডিম্বককে আবৃত করে রাখে, উত্তর সার্সিনোট্রপাস ডিম্বক। তো বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। এরপর মেগাস্পোরোজেনেসিস। আমরা মাইক্রোস্পোরোজেনেসিসে কি শিখেছিলাম? মাইক্রোস্পোরোজেনেসিসে শিখেছিলাম যে একটি মাইক্রোস্পোর মাদার সেল থেকে, সেখানে কিন্তু আমরা তাকে এমএমসি বলেছি। এইখানেও দেখো আমরা কিন্তু মেগাস্পোর মাদার সেল, একই ইংরেজি নাম এমএমসি বলছি কিন্তু নামটা আলাদা। এখানে হচ্ছে মেগাস্পোর মাদার সেল। তাহলে ওখানে আমরা কি শিখেছিলাম? মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে 4টি কার্যকরী মাইক্রোস্পোর তৈরি হয়েছে। এখানে কিন্তু ডিপ্লয়েড মেগাস্পোর মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরির পদ্ধতিকে মেগাস্পোরোজেনেসিস বলা হয়। এই 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর সাধারণত লিনিয়ার টেট্রাড অর্থাৎ রৈখিকভাবে থাকে, টেট্রাড। কিন্তু এই 4টি যে মেগাস্পোর তৈরি হলো যারা টেট্রাড রূপে থাকে, 4টি কিন্তু কার্যকরী নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4টের মধ্যে 3টি বিনষ্ট হয়ে যায় এবং একটি মেগাস্পোর কার্যকরী মেগাস্পোরে কনভার্ট হয়, অর্থাৎ ফাংশনাল মেগাস্পোরে কনভার্ট হয়। তাহলে কিভাবে বুঝবো না, বেশিরভাগ ভুক্তভোগীতে চালাজাল রিজিয়নে যে মেগাস্পোর থাকে সেটি কার্যকর হয়। এখন একটি মেগাস্পোর মাদার সেল থেকে একটি ভ্রূণস্থলী তৈরি হবে। এই ধরনের বিকাশকে আমরা মনোস্পোরিক বিকাশ বা মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলি। তাহলে এই স্ট্রাকচারগুলো থেকে তাহলে যদি আমরা ক্রোমোজোমাল প্লয়েডি বের করতে চাই, ক্রোমোজোমাল উপাদানের অবস্থান বের করতে চাই, সংখ্যা কত বের করতে চাই, আমরা বের করতে পারি। যেমন নিউসেলাস কি ডিপ্লয়েড, মাইক্রোস্পোর মাদার সেল ডিপ্লয়েড, সেখান থেকে যে কার্যকরী মেগাস্পোর এলো হ্যাপ্লয়েড, সেখান থেকে যে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হবে, স্বাভাবিকভাবে হ্যাপ্লয়েড স্পোর থেকে হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হবে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে একটি মেগাস্পোর মাতৃকোষ থেকে যেটি ডিপ্লয়েড তার থেকে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হয়েছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিসের মধ্যে মেইন পার্থক্য কি সেটিও বললাম। কি বলেছি না, মাইক্রোস্পোরোজেনেসিসে একটি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে 4টি কার্যকরী মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরি হয়। কিন্তু একটি মেগাস্পোর মাতৃকোষ থেকে কেবল একটি কার্যকরী স্ত্রীরেণু বা মেগাস্পোর তৈরি হয়। তাহলে বাকি দিকটা কি হয়? বিনষ্ট হয়। এখন কোন দিকের স্ত্রীরেণু থেকে যাবে? যে স্ত্রীরেণুটা সাধারণত দেখা যায় চালাজাল রিজিয়ন, চালাজাল অঞ্চলের দিকে থাকে। তাহলে এই যে স্ত্রীরেণু আমরা পেলাম বা মেগাস্পোর পেলাম, এই স্ত্রীরেণু বা মেগাস্পোর তৈরি হয়েছে কেন? ঠিক যেমন মাইক্রোস্পোর কেন তৈরি হয়েছিল? পুংগ্যামেট তৈরি করা। ঠিক মেগাস্পোরেরও কিন্তু মেন কাজটাই হচ্ছে আমি
গ্যামেট তৈরি করি। স্ত্রী গ্যামেটকে আমরা ডিম্বাণু বলি। কিন্তু স্ত্রী গ্যামেট তৈরি করতে গিয়ে দেখ সবুজ প্রকৃতির বা মুক্তবীজ উদ্ভিদে দেখা যায় যে এর সঙ্গে আরো বেশ কিছু গঠন তৈরি হয়। সেই জন্য স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, যাকে আরেকটা নামে বলা হয় এমব্রায়োফাইট, অর্থাৎ ভ্রূণ তো তৈরি হবে, ভ্রূণস্থলী তৈরি হচ্ছে, সেখান থেকে ভ্রূণ তৈরি হচ্ছে। এই পদ্ধতিটি কিন্তু অনেকগুলো আমরা এই পদ্ধতিতে অনেক রকম কোষ দেখতে পাবো। দেখা যাক মেগাস্পোর বা স্ত্রী রেণু, তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, যেমন আমরা বলেছিলাম মাইক্রোস্পোর পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, ঠিক সেরকম মেগাস্পোর বা স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই মেগাস্পোর আকাশের আকারে বৃদ্ধি পায় এবং মেগাস্পোর কার থেকে পুষ্টি নেয় আমরা আগে বলেছি, নিউক্লিয়াস থেকে পুষ্টি গ্রহণ করে। তাহলে এটাও বলেছি যে 4টে মেগাস্পোর তৈরি হয়, 3টে নষ্ট হয়ে যায়, কার্যকরী মেগাস্পোর থেকে যায়। তাহলে মেগাস্পোর আমার একটা, সে প্রথমে কি করবে, মাইটোসিস করবে। একদম বাঁদিকের চিত্রে কি দেখা যাচ্ছে যে মাইটোসিস করছে, মাইটোসিস করে দুটো নিউক্লিয়াস তৈরি করছে, ভালো কথা। তারপর কি করবে, ওই দুটো নিউক্লিয়াস দুটো বিপরীত বিরোধ দিকে চলে গেছে, গিয়ে আবার মাইটোসিস করেছে, করে কি করেছে, দুটো বিরোধী দুটো করে টোটাল 4টে নিউক্লিয়াস আছে, সেটা আবার মাইটোসিস করেছে, করে 4টে 8টা নিউক্লিয়াস আছে। তাহলে আমি যদি বলি যে স্ত্রী গ্যামেটোফাইটে পরপর স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করার জন্য স্ত্রী রেণু কটা মাইটোসিস করলো, 3টে মাইটোসিস করলো, তাহলে টোটাল কটা নিউক্লিয়াস তৈরি করলো, 8টা নিউক্লিয়াস তৈরি করলো। একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই, স্পষ্ট করে প্রত্যেকটা ক্ষেত্রে কটা বিভাজন হয়েছে, তার প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, এইভাবে পড়লে যে কোনো এমসিকিউর উত্তর দেওয়া যাবে। তাহলে আমরা কি শিখলাম যে পরপর 3টে মাইটোসিস হলো, কোথায় হলো, স্ত্রী রেণুতে। হওয়ার পর কি তৈরি হলো না, আমরা এই পর্যন্ত যা দেখেছি 8 নিউক্লিয়াস স্টেজ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তো স্ট্রাকচারগুলো কিভাবে আছে না, 4টে একটা মেরুপ্রান্তে আছে নিউক্লিয়াস, আর বাকি 4টে নিউক্লিয়াস আরেকটি মেরুপ্রান্তে আছে। এবার এদের ভবিষ্যৎ কি, এইগুলো একটা তৈরি হয়ে গেল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ভবিষ্যৎ। এই স্ট্রাকচারের ভবিষ্যৎ হচ্ছে এমন, আমরা মাইক্রোপাইল পড়েছি, মাইক্রোপাইলের দিকে সব থেকে ক্ষুদ্র একটি কোষ, এই নিউক্লিয়াস ঘিরে, নিউক্লিয়াসটাতে যখন সাইটোপ্লাজম ঘিরল, ঘেরার পর কোষ পর্দা ঘিরল, ঘিরে যখন কোষ তৈরি করলো, সবচেয়ে ক্ষুদ্রতম কোষটা মাঝখানে থাকবে, কোন দিকে, মাইক্রোপাইলের দিকে। তারপর তাকে ঘিরে দুটো কোষ থাকবে। তাহলে আমরা যদি এই পরের চিত্রটায় আসি, এইটি হচ্ছে আমার ক্ষুদ্র কোষটা, তাকে ঘিরে দুটো কোষ আছে। এই দুটো কোষ যে ছোট্ট ক্ষুদ্র কোষটিকে ঘিরে আছে তাদেরকে বলা হয় সহকারী কোষ বা সাইটোপ্লাজম, আর এই ক্ষুদ্র হ্যাপ্লয়েড কোষটিকে বলা হয় এক্সেল বা ডিম্বাণু। তাহলে মাইক্রোপাইলার এন্ডে আমরা কি পেলাম, মাইক্রোপাইলার এন্ডে আমরা একটি ডিম্বাণু পেলাম এবং দুটো সাইনাপটিস পেলাম। খুব স্বাভাবিকভাবে আমরা ভাবছি যে এরা প্লয়েডিকা, এরা কিরকম, এরা প্রত্যেকে হ্যাপ্লয়েড, যতগুলো নিউক্লিয়াস পেয়েছে এখন পর্যন্ত সব হ্যাপ্লয়েড। তাহলে মাইক্রোপাইলার এর প্রান্তে আমরা কি পেলাম, দুটো হ্যাপ্লয়েড সহকারী কোষ পেলাম এবং একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু পেলাম। এই 3টে কোষকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তাহলে এগ অ্যাপারেটাসের উপাদান কি, একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু, দুটি হ্যাপ্লয়েড সাইনেপজিডস বা সহকারী কোষ। তাহলে ঠিক মাইক্রোবায়োলার প্রান্তের বিপরীতে কি আছে, মাইক্রোবায়োলার প্রান্তের বিপরীতে আছে চালাচল অংশ। মাইক্রোবায়োলার দিকের ঠিক বিপরীতে আছে চালাচল প্রান্ত, সেখানে 3টে নিউক্লিয়াস তৈরি হবে এবং তাকে ঘিরে 3টে কোষ তৈরি হবে, সেগুলো সব হ্যাপ্লয়েড। এই কোষগুলোকে বলা হয় অ্যান্টিপোডালস বা অ্যান্টিপোডাল কোষ। হয়ে গেল দুটো নিউক্লিয়াস, আমাদের 8টা নিউক্লিয়াস ছিল, 3টে নিউক্লিয়াস গর্ভযন্ত্র তৈরি করতে কাজে লাগলো, 3টে নিউক্লিয়াস চালাচল কোষ তৈরি করতে কাজে লাগলো। তাহলে উভয় প্রান্তে আমাদের একটা একটা করে নিউক্লিয়াস বাকি রইল। তারা কি করবে, দুজনে একটা একটা করে
আমাদের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী মাঝখানে চলে আসে। তাহলে মাঝখানে ভ্রূণস্থলী, মাঝখানে আমি কি পেলাম? এরকম দুটো নিউক্লিয়াস পেলাম, এরকম দুটো নিউক্লিয়াস পেলাম। তাহলে এই দুটো নিউক্লিয়াস কোথা থেকে এসছে? একটা চারাজার প্রান্ত থেকে এসছে, একটা মাইক্রোবায়াল প্রান্ত থেকে এসছে। এই দুটো নিউক্লিয়াসকে বলা হয়, এই সাদা সাদা করে দেখানো হচ্ছে, এই দুটো নিউক্লিয়াসকে বলা হয় পোলার নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। পরবর্তীকালে কি হয়? এই পোলার নিউক্লিয়াসটি একত্রিত হয় ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি করে, নিউক্লিয়াস তৈরি করে। এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তাহলে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসকে আমরা আরেকটা নাম দিই ডিপ্লয়েড ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। তো ডিপ্লয়েড ডেফিনিটিভ নিউক্লিয়াস সংখ্যায় কটা? একটাই। তৈরি হলো কিভাবে? দুটো পোলার নিউক্লিয়াসের ফিউশনের ফলে। দুটো পোলার নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতির, তারা ফিউজ করলো, তারা কি তৈরি করবে? ডিপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে দুটো যখন ফিউজ হয়ে গেছে, তাহলে সংখ্যায় কটা রইল? একটা। এবার তার উপর একটি কোষপ্রাচীর তৈরি হয়ে গেল। তাহলে এবার যদি আমরা সেলের সংখ্যা বিচার করি, যে আলটিমেটলি কটা সেল তৈরি হলো? আলটিমেটলি 7টা সেল তৈরি হলো, 7টা কোষ তৈরি হলো। কি কোষ তৈরি হলো? এই যে পোলার নিউক্লিয়াস ফিউজ করে ডিপ্লয়েড ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করলো বা ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি করলো, এর যখন পর্দাবৃত হলো তখন যে কোষটা তৈরি হয় তাকে আমরা বলি সেন্ট্রাল কোষ বা কেন্দ্রীয় কোষ। তাহলে ভ্রূণস্থলীতে টোটাল কটা কোষ তৈরি হলো? মাইক্রোবায়াল 3টে কোষ, চারাজার 3টে কোষ এবং কেন্দ্রীয় কোষ একটা, টোটাল 7টা কোষ। কিন্তু বেসিক্যালি প্রথমে আমাদের কটা নিউক্লিয়াস তৈরি হয়েছিল? বেসিক্যালি আমাদের প্রথমে তো 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল। এই ধরনের কাঠামোকে বলা হয় পলিগোনাল টাইপের কাঠামো, কারণ এই ধরনের ভ্রূণস্থলী বিজ্ঞানী স্ট্রসবার্জার পলিগোনাল উদ্ভিদকে প্রথম আবিষ্কার করেছিলেন। তাহলে পলিগোনাল টাইপ আমরা ভ্রূণস্থলী কি? মেগাস্পোরে 3টি মাইটোসিসের পর 7 কোষ যুক্ত, 7 কোষ মানে দুটো সাইনার্জিডস, একটা ডিম্বাণু যেটা গর্ভজনিত হয়েছে, 3টে চারাজাল কোষ, একটা কেন্দ্রীয় কোষ। তাহলে 7টা কোষ হলো এবং 8টি নিউক্লিয়াস সমন্বিত কাঠামো। আমরা বারবার বলেছি 3টে মাইটোসিসের পর 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এই 8টি নিউক্লিয়াস সমন্বিত কিন্তু 7 কোষ যুক্ত কাঠামোকেই গুপ্তবিধি পরিণত স্ত্রী গ্যামেটোফাইট বা পরিণত ভ্রূণস্থলী বলা হয়। আর এই ভ্রূণস্থলীকেই পলিগোনাল টাইপ ভ্রূণস্থলী বলা হয়। তবে এই পলিগোনাল টাইপ ভ্রূণস্থলী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ গুপ্তবিধিতেই দেখা যায়। গুপ্তবিধির একটা আদর্শ উদাহরণ ক্যাপসুলা, সেখানে দেখা যায়। এখন এই ভ্রূণস্থলী থেকে একটাই ভ্রূণস্থলী তৈরি হচ্ছে, পলিগোনাল ধরনের ভ্রূণস্থলী কোথা থেকে তৈরি হচ্ছে? একটা মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে। একটা ভ্রূণস্থলী একটা মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে। এই ধরনের ভ্রূণস্থলীকে বলা হয় মনোস্পোরিক ভ্রূণস্থলী বা মনোস্পোরিক এমব্রায়োসাইট। এখন আমরা যদি একটু সাইনার্জিডসকে দেখি বা সহকারী কোষটিকে দেখি, ভালো করে দেখা যাবে ওখানে কিছু আঙুলের মতো কিছু প্রবর্ধকের দেখা যাচ্ছে। এই আঙুলের মতো প্রবর্ধকগুলিকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। এই আঙুলের মতো প্রবর্ধকগুলিকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। তো এর কাজ কি? না, এই কাঠামোর সাহায্যে সাইনার্জিডসগুলি নিউক্লিয়াস থেকে খাদ্য শোষণ করে, ভ্রূণস্থলীতে স্থানান্তরিত করে। ফিলিফর্ম অ্যাপারেটাস এমন কিছু রাসায়নিক নিঃসরণ করে যা পরাগ নালিকাকে আকৃষ্ট করে, যার ফলে সাইনার্জিডস কি করে? আলটিমেটলি দেয়। তাহলে সাইনার্জিডস কি করবে? না, এই পরাগ নালিকার মাইক্রোবায়াল এন্ড থেকে ঢোকার পর থেকেও সুনিশ্চিত করবে। এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার। তাহলে আমরা খুব সহজেই দেখলাম যে পুং গ্যামেটোফাইট যখন তৈরি হয়েছিল সেক্ষেত্রে আমরা 3 ধরনের কোষ দেখেছিলাম। দুটো পুং গ্যামেট, একটা ফেজিটিভ সেল বা অঙ্গজ কোষ। পরবর্তীকালে কিন্তু পুং গ্যামেটোফাইটের অঙ্গজ কোষ বিনষ্ট হয়ে যায়। দুটো পুং গ্যামেট আমরা দেখবো ভ্রূণস্থলীতে প্রবেশ করবে, পরে আমরা দেখতে পাবো। কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? না, 8টা নিউক্লিয়াস তৈরি হলো, অথচ 7টা কোষ তৈরি হয়েছে এবং এতে প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু কাজ আছে। সেগুলো সম্পর্কে আমরা সাধারণ জ্ঞান অর্জন করলাম। এই এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সবই কিন্তু প্রাক নিষেধ ঘটনা।
তাহলে নিষেকের আগে ঘটেছে। নিষেকের আগে আরেকটি ঘটনা ঘটে যাকে আমরা বলি পরাগ সংযোগ বা পলিনেশন। অর্থাৎ আমার তো পুংরেণু তৈরি হয়েছে, গর্ভমুণ্ড রেডি, কিন্তু পুংরেণু করার সময় আমরা বলেছিলাম যে পুংরেণুর অর্ধেক বিকাশ হয়, হওয়ার পরে গর্ভমুণ্ডে পড়তে হবে। এই পুংরেণু পরাগধানী থেকে বেরিয়ে যে গর্ভমুণ্ডে পড়ছে, এই ঘটনাটাকেই বলা হয় পরাগযোগ বা পলিনেশন। তো এটা যতক্ষণ না পুংরেণুর সম্পূর্ণ বিকাশ হবে না, পুংরেণুর সম্পূর্ণ বিকাশ না হলে পুংগ্যামেট তৈরি হবে না, পুংগ্যামেটটা তৈরি হলে নিষেকের কোনো সম্ভাবনাই নেই। সুতরাং নিষেক বা প্রাক নিষেক ঘটনার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। তাহলে পরাগযোগ কি? পরাগযোগ বা পরাগায়নকে আমরা ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর প্রক্রিয়াকে আমরা পরাগযোগ বলি। সপুষ্পক উদ্ভিদে উভয় ধরনের গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট গতিশীল নয়। এটা আমরা প্রথমেই বলেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্যান্য যে কোনো জায়গায় আমরা বায়োফাইট, টেরিডোফাইট যেমন 11-এ পড়েছি, সেখানে বিভিন্ন রকম গ্যামেটের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা অত্যন্ত, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পুংগ্যামেট স্ত্রীগ্যামেট দুটোই কিন্তু অচল, তাই তাদের নিষেকের জন্য পরাগযোগের দরকার। একটা গ্যামেট যদি অচল হয়, স্ত্রীগ্যামেট সাধারণত অচল হয়, এবং পুংগ্যামেটও যদি অচল হয় তাকে তো স্ত্রীগ্যামেট পর্যন্ত পৌঁছে দিতে হবে। সে তো নিজে পৌঁছাতে পারছে না, তার তো ফ্ল্যাজেলা সিলিয়া কিছু নেই, তো তাকে গিয়ে পৌঁছে দেবে। তো পৌঁছানোর জন্য কাউকে লাগবে, তাকেই আমরা বলছি পরাগযোগের বাহক। তো বাহক করার আগে আমরা পরাগযোগ সম্পর্কিত কিছু তথ্য বলব, খুব সোজা, অতটা খুব জটিল। কিরকম না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই জায়গা থেকে একটা কোশ্চেনও ভুল হবে না, কনসেপ্ট না বুঝতে পারলে এই জায়গা থেকে 100% আনসার ভুল হবে। আমরা খুব সহজেই দুটো পরাগযোগ সম্পর্কে আমাদের ছোটবেলা থেকে ধারণা আছে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, অর্থাৎ সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন। স্বপরাগযোগে আমাদের কি ধারণা আছে? ফুলের পরাগরেণু ওই ফুলের মধ্যে গিয়েই পড়ে, অর্থাৎ ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে। ইতর পরাগযোগে আমাদের কি ধারণা আছে? একটা উদ্ভিদের পরাগরেণু অন্য উদ্ভিদের একটা ফুলে গিয়ে পড়ে। এটি আমাদের গ্রস ধারণা। তবে এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ধারণার পরিবর্তন করতে হবে, যেটি আমরা এই ক্লাসে এসে বা এই সেমিস্টারে এসে শিখব। তাহলে আমরা প্রথমেই যাই, স্বপরাগযোগকে এতদিন আমরা শুধু একটাই নামে চিনেছিলাম, এখন আমরা দুটো নামে চিনব। প্রথম দিকে বলবো অটোগ্যামি, পরের দিকে বলবো গেটিনোগ্যামি। তাহলে প্রথম অটোগ্যামিটা আমরা বুঝি, যদি পরাগরেণু একটি ফুলের পরাগধানী থেকে ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাহলে ফুলের সংখ্যা একটাই, একটা উদ্ভিদ, তার একটা পার্টিকুলার ফুল, ওই ফুলেরই পরাগধানী থেকে পরাগরেণু বেরিয়েছে, ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়েছে। সো সেকেন্ড ফুলের কোনো গল্প নেই। এই ধরনের স্বপরাগযোগকে বলা হয় অটোগ্যামি। অটোগ্যামির ক্ষেত্রে বোঝা যাচ্ছে গর্ভমুণ্ড এবং পরাগধানী খুব কাছাকাছি থাকতে হবে, কিন্তু অটোগ্যামির একটা মারাত্মক সমস্যা আছে। কন্টিনিউয়াসলি যদি অটোগ্যামি হয়, ইনব্রিডিং ডিপ্রেশন বলে একটি টার্ম আছে, আমরা ইউনিট 3 থেকে অবশ্যই পড়বো। কন্টিনিউয়াস যদি একই ধরনের জেনেটিক উপাদান সমন্বিত ফুলের মধ্যে আমরা ক্রস করাতে থাকি, পরবর্তীকালে কিন্তু ওর প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। কেন পরে যখন আমরা জেনেটিক্স ডিটেইল আলোচনা করবো তখন আমরা সেই ব্যাপারে যাবো। এই মুহূর্তে আমরা জেনে রাখি যে কন্টিনিউয়াস যদি আমরা সেল পলিনেশন করি, ইনব্রিডিং ডিপ্রেশন বলে একটি ঘটনা আছে, সেই ঘটনাটা ঘটবে, ঘটলে কি হবে? ওই প্রজাতিরই প্রতিকূল পরিবেশে থেকে থাকার সম্ভাবনা কমে যাবে, বৃদ্ধি ব্যাহত হতে পারে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। তো অটোগ্যামি বহু উদ্ভিদে ঘটে, তার মধ্যে দুটো এক্সাম্পল দিয়েছি, গম, বার্লি ইত্যাদিতে দেখা যায়। নেক্সট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গেটিনোগ্যামি। গেটিনোগ্যামি কিন্তু নিজে স্বপরাগযোগ। ডিফারেন্স কি? একই উদ্ভিদে ঘটবে, কিন্তু দুটো আলাদা ফুলের মধ্যে ঘটবে, অর্থাৎ একটা ফুলের পরাগধানী থেকে পরাগধানী বেরোবে, অন্য ফুলে গিয়ে বসবে, কিন্তু উদ্ভিদটা একটাই। তাহলে আমরা যদি এবার খুব ডিপলি ভাবি, আমরা দুটো আসপেক্টে অটোগ্যামি এবং গেটিনোগ্যামিকে দেখতে পাবো। কি আসপেক্টে? প্রথম জেনেটিক্যাল আসপেক্ট। জেনেটিক্যালি অটোগ্যামিও যায়, গেটিনোগ্যামিও যায়। কেন? যে ফুলটাতে যখন একটা ফুল কনসিডার করছি, তার গর্ভমুণ্ড, তার পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যাচ্ছে, অর্থাৎ ফুলের তো জিন এক।
আবার একই উদ্ভিদের যখন আরেকটি ফুলে যাচ্ছে গেটের যাচ্ছে, সেই ক্ষেত্রেও ফুলগুলো জেনেটিক কম্পোজিশন সেম, একই উদ্ভিদের ফুল। তাহলে জীবগত দৃষ্টিকোণ থেকে গেটেনোগামি স্বপরাগযোগ্য কিন্তু অনুরূপ। জেনেটিক্যালি গেটেনোগামি হচ্ছে অটোগামি, কিন্তু আমি যদি ফাংশনাল অ্যাসপেক্টে ভাবি বা ইকোলজিক্যাল অ্যাসপেক্টে ভাবি, এটা কি ইতরপরাগযোগ্য। কেন? ও তো একই ফুলে পড়ছে না, একই উদ্ভিদের ফুল কিন্তু একই ফুল, দুটো আলাদা ফুল। দুটো আলাদা ফুল হওয়ার মানে একটা বাহক লাগছে, সেই বাহকটা বায়ু হতে পারে, পতঙ্গ হতে পারে, যে কেউ হতে পারে, এটা একটা বাহক লাগছে। সেই কিন্তু কার্যকরী বা পরিবেশগতভাবে গেটেনোগামি কিন্তু একটি ইতরপরাগযোগ্য। কেন? এর জন্য একটা বাহক লাগে, ঘাস, পেঁয়াজ ইত্যাদিতে দেখা যায়। বারবার বলছি জেনেটিক্যালি কিন্তু অটোগামি গেটেনোগামি সেম, কিন্তু আমরা কার্যকরী বা পরিবেশগতভাবে যদি ভাবি গেটেনোগামির জন্য একটা বাহক লাগছে, সেই জন্য কার্যগতভাবে আমরা একে ইতরপরাগযোগ্য বলতে পারি। ঠিক এরকম করে আমরা ইতরপরাগযোগ্য বা ক্রস পলিনেশনে যাই। এখানে আমরা দুটো টার্ম পাবো। অ্যালোগামি, একটি ফুলের পরাগধানী থেকে একই প্রজাতি, ভালো করে টার্মটা মাথায় রাখতে হবে, একই প্রজাতি কিন্তু ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমূলে পরাগরেণু স্থানান্তরিত হলো, এটি একটি ক্রস পলিনেশন বা অ্যালোগামি। তাহলে কি দাঁড়ালো? আম গাছ হলে দুটো আম গাছ, আম গাছ হলে দুটো আম গাছ, ধান গাছ হলে দুটো ধান গাছ, একটা ধান গাছের থেকে পরাগরেণু আরেকটা ধান গাছে গর্ভমূলে গেছে, ধানের স্পিসিসটা সেম, প্রজাতিকে পরিবর্তন করলে হবে না, তাহলে তাকে আমরা বলবো অ্যালোগামি। জেনোগামি কি? একটি উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে উদ্ভূত পরাগধানী সে একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলে যাবে, কিন্তু ফুলটা জিনগতভাবে আলাদা হবে। এখানেই মজা, যখনই কোথাও ইতর পরাগযোগ্য ক্রস পলিনেশন হয়, কি হয় আমরা জানি যে ইতর পরাগযোগ বা যৌন জনন এই ধরনের ঘটনার জন্য যেখানে যৌন জনন ঘটবে সেখানে ক্রসিং ওভার একটা ব্যাপার আছে, ক্রসিং ওভার করতে হবে। ফলে যারাই ইতর পরাগযোগ করবে সেই ক্ষেত্রে বিভিন্ন ফুলের মধ্যে জিনগত প্রভেদ থাকে। অ্যালোগামির ক্ষেত্রে দুটো ফুল দুটো আলাদা উদ্ভিদে আছে, যার উদ্ভিদটার প্রজাতি এক, কিন্তু ফুল দুটো জেনেটিক কম্পোজিশন মোরালেস সেম। জেনোগামির ক্ষেত্রেও কিন্তু দুটো উদ্ভিদ আলাদা, প্রজাতিটা এক, দুটো ফুলের জেনেটিক কম্পোজিশনের মধ্যে মার্কলি ডিফারেন্স আছে। তাহলে অ্যালোগামি আর জেনোগামি দুটো ঘটনা কিন্তু পুরোপুরি সেম, ডিফারেন্স শুধু কি না অ্যালোগামিতে যে দুটো ফুলের মধ্যে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটছে সেই দুটো ফুলের জেনেটিক কম্পোজিশন মোর অর লেস সেম। জেনোগামিতে কি হচ্ছে? জেনোগামিতে যে দুটো ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটছে তাদের জিনগত কম্পোজিশন মার্কলি ডিফারেন্ট। এখন এই অ্যালোগামি বা জেনোগামি প্রকৃতপক্ষে ইতর পরাগযোগ, এরা জিনগতভাবে বলো বা কার্যগতভাবে বলো, উভয়গত দিক থেকে এরা ইতর পরাগযোগ। তার কাছে এই জেনোগামি অবজার্ভ করা গেছে। আমরা আগে সহবাসী উদ্ভিদ বা মনোসিয়াস উদ্ভিদ এবং ভিন্নভাষী উদ্ভিদ বা ডায়োসিয়াস উদ্ভিদের কথা বলেছিলাম। এখন আমরা এই অ্যালোগামি গেটেনোগামি রেসপেক্টে পড়বো। দেখো সহবাসী উদ্ভিদ যারা আছে মনোসিয়াস প্ল্যান্ট, একদম বাঁদিকের চিত্রটা যদি আমরা দেখি, তাতে পুং এবং স্ত্রী ফুল একলিঙ্গ এবং একই উদ্ভিদে আছে। এরা কিন্তু অটোগামিতে বাধা সৃষ্টি করে, কিন্তু গেটেনোগামিতে বাধা সৃষ্টি করে না, কারণ দুটো ফুলই আছে, পুরুষ ফুল স্ত্রী ফুল আছে, একই উদ্ভিদে আছে, কিন্তু এই যে স্তবকগুলো দুটো আলাদা আলাদা ফুলে আছে, একই উদ্ভিদে দুটো আলাদা ফুলে আছে। পুং স্তবক যে ফুলে আছে পুং পুষ্প, স্ত্রী স্তবক যে ফুলে আছে স্ত্রী পুষ্প, দুটো পুষ্পই একই উদ্ভিদে আছে। তো তারা কি করবে? তারা একটা পুষ্প থেকে একটা পুষ্পের বাহক দরকার পরাগরেণু নিয়ে যাওয়ার জন্য, তবে গেটেনোগামি করবে, কিন্তু অটোগামি করবে না, কারণ একই ফুলের মধ্যে পুং এবং স্ত্রী স্তবক নেই। ভিন্নভাষী উদ্ভিদ বা ডায়োসিয়াস উদ্ভিদের ক্ষেত্রে পুরুষ ফুল স্ত্রী ফুল সম্পূর্ণ আলাদা, একটা উদ্ভিদে শুধু পুরুষ ফুল থাকবে, একটা উদ্ভিদে শুধু স্ত্রী ফুল থাকবে। সুতরাং ভিন্নভাষী উদ্ভিদ বা ডায়োসিয়াস উদ্ভিদে কখনোই অটোগামি তো সম্ভবই নয়, গেটেনোগামিও সম্ভব। সেখানে কি হবে? খুব স্বাভাবিকভাবে সেখানে অ্যালোগামি হবে অথবা জেনোগামি হবে। যদি
কম্পোজিশন মোরলেস সেম, অ্যালোগেমি হবে। যদি ফুলগুলোর মধ্যে জেনেটিক কম্পোজিশন মার্কলি ডিফারেন্ট, তাহলে আমরা জেনোগেমি বলবো। কিন্তু ভিন্নবাচক উদ্ভিদে কেবল ইতর পরাগযোগী হবে। এইগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখানে কোনো সমস্যার জায়গা নেই। আর হার্মাফ্রোডাইট উদ্ভিদ যার একটা ফুলের মধ্যেই স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে খুব সহজে অটোগেমি হতে পারে। আমার নিজের ফুলের মধ্যে দুটো স্তবক আছে, সেক্ষেত্রে তো আমার অটোগেমি কোনো বাধার সৃষ্টি করছে না। তাহলে আমরা এতক্ষণ পলিনেশনের দুটো ধাপ দেখলাম, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। এই স্বপরাগযোগ ইতর পরাগযোগ করতে গেলে আমরা তো করছি, উদ্ভিদকে তো বছরের পর বছর বা যুগ বা যুগে এই অ্যাডাপ্টেশন অভিযোগগুলোকে করতে হয়েছে। যে ভাই আমি স্বপরাগযোগই করবো, কেউ বলছে আমি ইতর পরাগযোগই করবো। আমাদের যেমন মানুষের ইভলিউশন হয়েছে, সেরকম উদ্ভিদের ক্ষেত্রে হয়েছে, এবং বিভিন্ন রকম পরাগযোগের জন্য তারা বিভিন্ন রকম অভিযোজন করেছে বা কিছু কৌশল অ্যাডাপ্ট করেছে। তাহলে স্বপরাগযোগের কি কি কৌশল আমরা দেখতে পাবো? মনোক্লিনিক ও উভকামিতা। মনোক্লিনিক ও উভকামিতা কি? ফুলগুলো উভকামী ও বহুলিঙ্গ। আমি আগে যেটা বলবো হার্মাফ্রোডাইট, সেটা স্বপরাগযোগী হবে, বেসিক্যালি অটোগেমিই হবে। গেটোগেমি হতে পারে, অটোগেমি তো হবে। ভুট্টা, পাইন, ওক ইত্যাদি দেখা যায়। হোমোগেমি, যখন ফুলের উভয় যৌনাঙ্গ একই সময় পরিণত হয়, তখন পরাগ নির্গমন এবং গর্ভকুণ্ডের গ্রহণযোগ্যতা টার্মটা আমরা যেখানেই পাবো, কথাটা ইংরেজি অর্থ রিসেপ্টিভিটি, অর্থাৎ পরাগধানী যে সময় ম্যাচিওর হলো, সেই সময় স্টিগমা ম্যাচিওর হল, গর্ভকুণ্ড ম্যাচিওর হল। তাহলে ওর অ্যান্থার মানে পরাগ রেণু বা পোলেন নেওয়ার জন্য সে রিসেপ্টিভ, অর্থাৎ পোলেন বা পরাগ রেণুটাকে নেওয়ার জন্য সে সমর্থ হয়ে গেছে। তাহলে এই ঘটনাকে বলা হয় হোমোগ্যামি, অর্থাৎ ফুলের দুটো যৌনাঙ্গ একসঙ্গে ম্যাচিওর করেছে, অ্যান্থার এবং স্টিগমা একসঙ্গে ম্যাচিওর করেছে। এই ক্ষেত্রে স্বপরাগযোগ সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। চান্স অফ সেলফ ফার্টিলাইজেশন, সেলফ পলিনেশন বাড়ে। মটর, বেগুন, টমেটো ইত্যাদিতে দেখতে হবে। নেক্সট হচ্ছে বার্ড পলিনেশন বা মুকুল পরাগযোগ। কুড়ি অবস্থায় ফুলটা খুললেই না, পরাগযোগ ঘটে গেল, খুব স্বাভাবিকভাবে স্বপরাগযোগ অবশ্যম্ভাবী। তাহলে বার্ড পলিনেশনের ক্ষেত্রে কিরকম পরাগযোগ হবে? অবশ্যই অটোগেমি হবে। তোমাকে অপশন দিয়ে দিলে যে মুকুল পরাগযোগের ক্ষেত্রে কি গেটোগেমি পসিবল? কখনই পসিবল না। মুকুল অবস্থায় পরাগযোগ ঘটেছে, এক্ষেত্রে স্বপরাগযোগটা কিরকম স্বপরাগযোগ? অটোগেমি হবে। নেক্সট ক্লিস্টোগ্যামি। কিছু উদ্ভিদে উভলিঙ্গ ফুল তৈরি হয় যা সারা জীবন ধরে কখনোই খোলে না। তাহলে যে ফুল কখনোই খোলে না তাদেরকে বলে ক্লিস্টোগ্যামাস ফুল। তো ক্লিস্টোগ্যামাস ফুলের পরাগযোগের বাহকের প্রয়োজন আছে? কখনোই প্রয়োজন নেই। বাহক না থাকলে বীজ তৈরি হবে। ক্লিস্টোগ্যামাস ফুলে পরাগধানী এবং গর্ভকুণ্ড একে অপরের কাছে থাকে, কুড়ি অবস্থাতেই বিতাড়িত হয় এবং পরাগযোগ ঘটে। তাহলে যেমন বলে বার্ড পলিনেশনের মতো ক্লিস্টোগ্যামাস ফুলেও সর্বদা অটোগ্যামাস পলিনেশন হবে, ইতর পরাগযোগের সম্ভাবনাই নেই। যেমন ক্যামেলিনা, ভায়োলা, অক্সালিস মধ্যে দেখা যায়। ক্লিস্টোগ্যামাস যেমন টার্ম পেলাম, আমরা এরপরে আসবো চ্যাসমোগ্যামাস একটি টার্ম পাবো। তাহলে এতক্ষণে আমরা যে পড়লাম, এটি স্বপরাগযোগের ক্ষেত্রে উদ্ভিদ কি কি কৌশল অবলম্বন করে সেগুলি আমরা জানলাম। এবার জানবো যে ইতর পরাগযোগ করতে গেলে উদ্ভিদ কি কি অভিযোজন করে বা কৌশল অবলম্বন করে। ইতর পরাগযোগের ক্ষেত্রে প্রথম যে অভিযোজন বা কৌশল একলিঙ্গতা বা ডাইক্লিনিং। ইউনিসেক্সুয়ালিটিটা কি জিনিস না, স্বপরাগযোগ প্রতিরোধ করতে গেলে এখন যদি উভলিঙ্গ ফুল না হয় তাহলে কি হবে? যে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে আমরা স্বপরাগযোগ ঘটবে, কিন্তু একলিঙ্গ ফুলের ক্ষেত্রে যে ফুলটা একলিঙ্গ
সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে স্বপরাগযোগ কখনোই ঘটবে না। তাহলে উভলিঙ্গ ফুল যদি স্বপরাগযোগকে নিশ্চিত করে, তাহলে যে ফুলগুলো একলিঙ্গতা, একটা ফুলে যদি একটা উদ্ভিদের ফুলে পুংপুষ্প হচ্ছে, একটা উদ্ভিদের ফুলে স্ত্রীপুষ্প হচ্ছে, সে স্বপরাগযোগ করতে বাধ্য। নেক্সট হচ্ছে ডাইকোগামি। অনেক উদ্ভিদের ক্ষেত্রে উভলিঙ্গ ফুল, কিন্তু পুংকেশরের গর্ভপত্রের ম্যাচুরেশন টাইম আলাদা, অর্থাৎ পুংকেশর এবং গর্ভপত্র ডিফারেন্ট টাইপে ম্যাচিওর করছে। এখন দেখা গেল কোনো ক্ষেত্রে পুংকেশর আগে ম্যাচিওর করলো, যদি করে সেক্ষেত্রে গর্ভমুণ্ড তো গ্রহণযোগ্য তো নিয়ে নেবে, রিসেপ্টিভিটি তৈরি হবে। আবার উল্টো করে যদি ভাবা যায় স্টিগমা বা গর্ভমুণ্ড আগে ম্যাচিওর করেছে, পুংলিঙ্গ তো ম্যাচিওরই হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কখনোই স্বপরাগযোগ সম্ভব নয়। ফুল উভলিঙ্গ হলেও সম্ভব না। তাহলে কোন যদি আমি কোশ্চেনটা ভুলিয়ে দিই যে একটি ফুল উভলিঙ্গ, কিন্তু কোন অবস্থায় তার ক্ষেত্রে কখনোই স্বপরাগযোগ সম্ভব নয়, উত্তর হয়ে যাবে ডাইকোগামি। কনসেপ্টটা বুঝলে কিন্তু কখনোই উত্তর লেখা যাবে না। তো ডাইকোগামিকে আমরা সহজেই বুঝতে পারছি, দুটো ভাগে ভাগ করতে পারি। একটি ক্ষেত্রে কি হয়, পুংকেশর অর্থাৎ পুংস্তবকটা স্ত্রীস্তবকের আগে ম্যাচিওর করলো, এই ঘটনাকে আমরা বলি প্রোটেন্ড্রি। গুপ্তবীজী উদ্ভিদে প্রোটেন্ড্রিজ অবস্থায় ইতরপরাগযোগ ঘটে। স্যালভিয়া, সূর্যমুখী এই সকল উদ্ভিদে আমরা প্রোটেন্ড্রাস অবস্থা দেখতে পাই। ঠিক তার উল্টো যদি হয়, গর্ভপত্র যদি পুংকেশরের আগে পরিণতি লাভ করে, তাকে আমরা প্রোটোগামি বলি। বট, ডুমুর, টুসিবেরি রোজেসি এই সকল পত্রের উদ্ভিদের মধ্যে আমরা প্রোটোগামি দেখতে পাই। আগেই বলেছিলাম ক্লিস্টোগামাস ফ্লাওয়ার করার সঙ্গে বলেছিলাম ক্লিস্টোগামি যেখানে রয়েছে চ্যাসমোগামিও। চ্যাসমোগামি বা এর আরেকটি নাম আছে অ্যান্থেসিস। টার্ম জানা খুব জরুরি, বায়োলজিতে টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ট্রান্সক্রিপশন করবো, রিভার্স ট্রান্সক্রিপশন করবো পরবর্তীকালে। রিভার্স ট্রান্সক্রিপশন আরেকটি দিন টেমিনিজম। আমি যদি টেমিনিজম টার্মটা না জানি, তোমাকে কোশ্চেন দেওয়া হলো যে which of the following is linked with টেমিনিজম। আমি নামটাই জানি না, ঠিক সেরকম আমি চ্যাসমোগামি জানি, কিন্তু অ্যান্থেসিস নামটা শুনিনি। পরীক্ষাতে অ্যান্থেসিস দিয়ে প্রশ্ন দেওয়া হবে, শুধু টার্মটা না জানার জন্য কিন্তু আমি পরীক্ষার উত্তর দিতে পারবো না, যদিও আমি কনসেপ্ট জানি। তাহলে আমরা যাই, চ্যাসমোগামি কি, ঠিক ক্লিস্টোগামি কি বলেছিলাম। ক্লিস্টোগামিতে বলা হয়েছিল কোনো কোনো ফুল কখনোই ফোটে না। চ্যাসমোগামি ঠিক তার উল্টো, ফুলের কুড়ির ফুলের আকারে ফুটে ওঠে, সবসময় প্রস্ফুটিত অবস্থায় থাকে, সবসময় মানে কুড়ি অবস্থাটাকে খুব কম সময় দেখা যায়। তাহলে এই চ্যাসমোগামাস ফুলগুলোতে ইতরপরাগযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। জবা, সূর্যমুখী, পিন এই সকল উদ্ভিদগুলো সব চ্যাসমোগামাস ফ্লাওয়ার। তাহলে কি তার বার্ড থাকবে না? বার্ড নিশ্চয়ই থাকবে, কিন্তু খুব কম সময় তুমি দেখতে পাবে, বেশিরভাগ সময় সেটাকে প্রস্ফুটিত অবস্থায় আমরা দেখতে পাবো। এরপরে হেটেরোস্টাইল। আচ্ছা, বায়োলজিতে বেশ কিছু টার্ম আছে যেগুলো আমরা বাংলা ইংরেজি দুটো হরফে পড়তে পারি। আমরা কিন্তু ইংরেজি হরফে পড়বো অথবা ইংরেজি টার্ম জানবো। ইংলিশ টার্ম কিন্তু বায়োলজিতে খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথম স্লাইড যখন তৈরি করেছিলাম, শুরু করার সময় আমি বলেছিলাম যে বাংলা হরফে আমরা নিশ্চয়ই পড়বো, কিন্তু ইংরেজি টার্ম জেনে রাখবো। কম্পিটিটিভ এক্সাম বা কখনো যখন প্রশ্নে আমার সমস্যার সম্মুখীন হবো, আমরা ইংরেজি কোশ্চেন দেখে নেব, ঠিক আছে? তাহলে যাই, হেটেরোস্টাইল কি, কিছু উদ্ভিদের ফুলে পুংকেশরে পুংদণ্ডের দৈর্ঘ্য এবং গর্ভপত্রের গর্ভদণ্ডের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকে। হয়তো পুংদণ্ড বড়, নাহলে গর্ভদণ্ড বড়। এখন যদি দুটো একই লেভেলে না থাকে, ন্যাচারালি স্বপরাগযোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। হবে না কিন্তু বলা কঠিন, কিন্তু সম্ভাবনা অনেক কমে যায়, কারণ তার মাঝখানে অনেক বাধা থাকে। তাহলে এই ধরনের গঠন হচ্ছে হেটেরোস্টাইল, যেখানে পুংদণ্ডের দৈর্ঘ্য এবং গর্ভদণ্ডের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে। এই ক্ষেত্রে ইতরপরাগযোগ অনেক ইজি। প্রিমুলা, লাইনাম এইগুলোর ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই। তারপরে খুব গুরুত্বপূর্ণ স্ববন্ধত্ব, একে আমরা স্ব অসঙ্গতিও বলি বা অন্ত প্রজাতীয় অসঙ্গতি বলি। অন্ত কথাটার অর্থ যেখানে পাবো নিজের মধ্যে, যেমন সেলফ বা ইন্ট্রা, এই দুটো টার্ম আমরা সবসময় ভাববো। অন্ত কথাটা হলে ইন্ট্রা, আন্ত কথাটা পেলে ইন্টার, এই দুটো টার্ম আমরা মাথায় খেয়াল রাখবো। এটি একটি জেনেটিক প্রক্রিয়া যেখানে একই ফুল বা একই গাছের অন্য ফুল থেকে নির্গত পরাগরেণু
অঙ্কুরোদ্গমকে অবদমিত করে বা পরাগনালীর বৃদ্ধিকে ব্যাহত করে এবং ডিম্বাণুকে নিষিক্ত হতে দেয় না। আমরা যদি দেখি গর্ভমুণ্ড, দেখো আমরা ছবিটা কি লিখেছি যে প্রথমটিতে S3 S4, পরেরটাতে S3 S1, পরেরটাতে S2 S1। S1 S2 কে গর্ভমুণ্ড হয় ওই পরাগরেণুটাকে পরাগনালী নির্গত করতে দিচ্ছে না, অথবা ডিম্বাণু মানে ওকে নিষিক্ত করার কোনো জায়গায় দিচ্ছে না। কেন? আমরা জানি যে পরাগরেণুর অধিকাংশ বৃদ্ধি কিন্তু নির্ভর করে গর্ভাশয়ে নিঃসৃত উপাদানের উপর। তাহলে যে পরাগরেণু গর্ভাশয়ের সঙ্গে আন্তঃক্রিয়া করবে, করে নিজে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এখানে যেমন আমরা S3 S4 দেখানো হয়েছে যে এরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ওরা কিভাবে করছে না, এরা বৃদ্ধিপ্রাপ্ত কোথায় হচ্ছে না, গর্ভমুণ্ডে হচ্ছে, এবং তাকে গর্ভমুণ্ড অ্যাকসেপ্ট করছে। তাহলে যদি নিজেই নিজের পরাগরেণুকে অ্যাকসেপ্ট না করে অন্য ফুলের পরাগরেণুকে অ্যাকসেপ্ট করে, তখন আমি বলবো সব বান্ধব নিজের পরাগরেণুটাকে অ্যাকসেপ্ট করলাম না, কিন্তু অন্য ফুলের পরাগরেণুটাকে অ্যাকসেপ্ট করলাম বা তাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে দিলাম। এই ঘটনাটিকে বলা হয় স্ববন্ধাত্মতা। এটি একটি জেনেটিক প্রক্রিয়া যা একই ফুল বা একই জাতের অন্য ফুল থেকে নির্গত পরাগরেণু অঙ্কুরোদ্গমকে অবদমিত করে বা পরাগরেণুর বৃদ্ধিকে ব্যাহত করে এবং ডিম্বাণু নিষিক্ত হতে দেয় না। পিটুনিয়া, থিয়া, ঝুমকলতা, আঙুর ইত্যাদিতে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখলাম, যদি জিজ্ঞেস করা হয় যে কোন ধরনের পরাগযোগের জন্য কোনো বাহকেরই প্রয়োজন নেই, এখানে পরাগযোগ বলে দেখা যাচ্ছে এটা পরাগযোগের বাহক হবে। স্লাইডটা একটু ঢেকে গেছে, এটি পরাগযোগ হবে না, পরাগযোগের বাহক হবে, অর্থাৎ এজেন্ট পলিনেশন। তাহলে আমরা যে প্রশ্নটা কি ছিল, কোন ধরনের পরাগযোগের জন্য পরাগযোগের বাহকের প্রয়োজনই নেই। অটোগেমির জন্য সাধারণত পরাগযোগের বাহকের প্রয়োজন নেই, খুব মানে স্ট্রিক্টলি বলুন, কিন্তু গেইটোগেমির জন্য প্রয়োজন, অথবা ইতর পরাগযোগের জন্য তো প্রয়োজন। তাহলে পরাগযোগের বাহক কি হতে পারে? জৈব বাহক হতে পারে অথবা অজৈব বাহক হতে পারে। অজৈব বাহক কিরকম হতে পারে? অনেক কিছু হতে পারে, মেনলি আমরা দুটো নিয়ে ক্যান্সার, বায়ুর মাধ্যমে হতে পারে অথবা জলের মাধ্যমে হতে পারে, অর্থাৎ বাহক বায়ু হতে পারে অথবা জল হতে পারে। যদি বাহক বায়ু হয় তাহলে সেই পলিনেশনকে আমরা বলবো অ্যানিমোফিলি, আর সেই ফুলটিকে বলবো অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। যদি জলের মাধ্যমে পলিনেশন হয়, অর্থাৎ বাহক হচ্ছে জল, সেই ক্ষেত্রে সেই পলিনেশনকে বলবো হাইড্রোফিল, এবং ফুলটিকে বলবো হাইড্রোফিলাস ফ্লাওয়ার। ঠিক সেরকম বায়োটিক এজেন্ট অর্থাৎ জীবজ বাহক অনেক কিছু হতে পারে, অর্থাৎ সবই অ্যানিমেলস হবে। অ্যানিমেলসের মধ্যে কি মানে অ্যানিমেলস বলতে আমরা বোঝাচ্ছি প্রাণী। এখন যদি অ্যানিমেলস হয় তাকে আমরা বলবো জুফিলি। জু নামটা এসছে অ্যানিমেল থেকে। যে কোনো অ্যানিমেলের মাধ্যমে যদি ক্রস পলিনেশন বা গেটোনোগেমি হয়, যদি পতঙ্গের দ্বারা পরাগযোগ ঘটে তাকে আমরা বলি এন্টোমোফিলি। পক্ষীর দ্বারা হলে বলবো অর্নিথোফিলি, বাদুড় কাইরাটোফিলি, পিঁপড়ে মিমিকোফিলি, শামুক মেলাকোফিলি, সাপ ওফিওফিলি। আমরা আসছি এবার এই ধরনের অজীবজ বাহকের থেকে আমরা জীবজ বাহক অনেক দেখছি। কারণ কি, বায়ু বা জলের ক্ষেত্রে বাহক হিসাবে ব্যবহার করলে দেখা যায় যে প্রচুর পরিমাণ পরাগরেণুর অপচয় হয়। সেই অপচয় রোধ করা যায় যদি আমরা বায়োটিক এজেন্ট ইউজ করি, অর্থাৎ জীবজ বাহক ব্যবহার করি। এখন আমরা যে টার্মগুলো বললাম তার সম্বন্ধে কিছু কিছু তথ্য আমরা বলবো, যেমন অ্যানিমোফিলি বুড়োময়ী বললাম, পরাগরেণু বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ করে। তো এরকম ঘটনা যদি ঘটতে হয় তাহলে কিরকম হতে হবে? পরাগরেণুকে ন্যাচারালি খুব ছোট বা হালকা হতে হবে, শুষ্ক হতে হবে, তবে ডুবে যাবে। গর্ভমুণ্ডকে কি হতে হবে? বড় হতে হবে, লোমশ হতে হবে, যাতে পরাগরেণুটাকে ধরতে পারে।
আঠালো হতে হবে, যাতে চুপ করে আটকে যায়। পাইন গাছে এরকম পুরো পরাগরেণু বৃষ্টির মতন দেখা যায়, হলুদ পুরো মেঘের মতন তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় সালফার শাওয়ার বা সালফার বৃষ্টি। পাইন গাছের পরাগরেণুর একটা বৈশিষ্ট্য হচ্ছে উইং পরাগরেণু, ডানাযুক্ত পরাগরেণু। অ্যানিমোফিলাস ফুলের ক্ষেত্রে প্রচন্ড এরা সুগন্ধ মানে আকর্ষণীয় বা সুগন্ধি হবে তার কোনো মানে নেই, বা নেকটার গন্ধি এদের ক্ষেত্রে থাকে না। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি পরাগরেণুর অপচয় হয়। তাহলে আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। নেক্সট হাইড্রোফিলিক, জলের মাধ্যমে পরাগযোগ বলা যাচ্ছে। হাইড্রোফিলিক দু রকমের হতে পারে, একটা হচ্ছে এপিহাইড্রোফিলিক। এপিহাইড্রোফিলিক মানে যখন জলের পৃষ্ঠে পরাগযোগ ঘটে, ভ্যালিস্টোরিয়াতে হয়, জলপৃষ্ঠে পরাগরেণু ঘটছে, এটিকে বলা হয় এপিহাইড্রোফিলিক। আর যদি এটি জলের ভেতরে পরাগযোগ ঘটে, যেমন জোস্টেরাতে হয়, সামুদ্রিক ঘাস বলা হয়, বা হাইড্রিডাতে হয়, কোথায় হয় না, জলের জলস্তরের ভেতরে হয়, তখন তাকে আমরা বলি হাইপোহাইড্রোফিলিক। এপি কথাটার অর্থ হচ্ছে উপরের স্তর, হাইপো কথাটার অর্থ হচ্ছে একটু ভেতরের স্তর। জুফিলিক, প্রাণীর দ্বারা পরাগযোগ, বিভিন্ন রকম পোকামাকড়, প্রাইমেটস আছে, সরীসৃপ আছে, এরা করে। এন্টোমোফিলিক মানে পতঙ্গের মাধ্যমে পরাগযোগ, বেশিরভাগ পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে মৌমাছি হচ্ছে এজেন্ট। তাহলে তারা কি করে, তাদের ফুলগুলো ব্রাইট কালারের হয় যাতে পতঙ্গ আকৃষ্ট হয়। তাদের নেকটার গ্রন্থি আছে, কারণ পতঙ্গ তো কি কারণে আসবে, তাহলে নেকটার সংগ্রহ করতে আসে। এখন এদের পোলেন কিট থাকে এই সকল ফুলের। আমরা বলেছিলাম পোলেন কিটের কাজ কি। এই পোলেন কিট থাকার জন্য এই ফুলগুলোর আঠালো প্রকৃতি। বেশিরভাগ এন্টোমোমিলাস ফ্লাওয়ার এত কালারফুল হয় যেটাকে আমরা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করি। বাড়িতে যে বিভিন্ন রকম অর্নামেন্টাল প্লান্ট রাখি তার অধিকাংশই হচ্ছে এন্টোমোমিলাস প্লান্ট। অর্নিথোফিলি, পাখি, যেমন সানবার্ড, হামিংবার্ড দ্বারা পরাগযোগ। কাইরেক্টোফিলি, বাদুড় দ্বারা পরাগযোগ। মিমিকোফিলি, উই পোকা বা পিঁপড়ের মাধ্যমে পরাগযোগ। ম্যালাকোফিলি, শামুকের মাধ্যমে পরাগযোগ। তাহলে আমরা এত ধরনের বাহক দেখলাম যার মাধ্যমে আমাদের জল পরাগযোগ সম্ভবপর হয়। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট করবো। তাহলে আমাদের কি তৈরি হলো, আমাদের ক্ষেত্রে আমাদের শ্রী গ্যামেটোফাইট তৈরি হয়েছে, ভ্রূণস্থলী তার মধ্যে আছে, ভ্রূণস্থলী আছে, এবং পরাগরেণু তৈরি হয়েছে। পরাগরেণু পুং গ্যামেটোফাইট তৈরি করেছে, যে গ্যামেট তৈরি করেছে। এখন পরাগরেণু বারবার আমি যেটা বলছিলাম, কিছুটা বৃদ্ধি নির্ভর করে গর্ভমুণ্ড বা স্টিগমার উপর, তার ক্ষরণের উপর। অফকোর্স তার সঙ্গে গর্ভদণ্ড বা স্টাইল তার পরাগনালীর বৃদ্ধিকে দিক নির্দেশ করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে দুজনেরই সম্পূর্ণতা, অর্থাৎ একটি স্ত্রীস্তবক এবং পুংস্তবক এর সম্পূর্ণতা নির্ভর করে দুজনের আন্তঃক্রিয়ার উপর। অর্থাৎ পরাগ গর্ভাশয় আন্তঃক্রিয়া, অর্থাৎ পোলিং ক্রিস্টাল ইন্টারাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে পোলিং ক্রিস্টাল ইন্টারাকশন বহু বড় করে বলা যায়, কিন্তু আমরা একদম ছোট করে জিনিসটা বুঝবো। প্রথম হচ্ছে রিকগনিশন অফ কম্পারেবল পোলেন গ্রেন, অর্থাৎ সুসম্পন্ন পরাগরেণুকে চিহ্নিত করব। আমরা আগেই বলেছিলাম নিজের পরাগরেণুটাকে ডিসকার্ড করে দিল স্টিগমা, যে না আমি গর্ভমুণ্ড, আমি সেলফ পলিনেশন করবো না। সেলফ পলিনেশন অনেক অসুবিধা আছে, প্রতিকূল অবস্থায় আমাদের সেই উদ্ভিদটি বিলুপ্ত হয়ে যেতে পারে। সে কি করলো, অন্য ফুলের অন্য উদ্ভিদের ফুলের পরাগরেণুকে অ্যালাউ করলো। দিস ইজ কল্ড সুসম্পন্ন পরাগরেণু চিহ্নিত করবো। তারপরে কি হবে, তারপরে আমরা যেটা বলেছিলাম যে গর্ভমুণ্ড থেকে বিভিন্ন রাসায়নিক বেরোবে। এখন তারপর কি হবে, সেই গর্ভমুণ্ডর পর থেকে কি হবে না, ইনটাইম আমাদের জার্ম পোর বা রেণুদণ্ড দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে গর্ভদণ্ড বরাবর এগোবে। এবং এগোবে কিভাবে, সেটিও আমরা কিছুটা বলেছিলাম, কেমোট্রপিক্যালি এগোবে। কেমোট্রপিক্যালি কিভাবে এগোবে, গর্ভমুণ্ড
শর্করা, ক্যালসিয়াম, বোরন, ইনোসিটন তৈরি করবে। তার কমপ্লেক্স আমরা আগেও বলেছিলাম যে গর্ভমুণ্ডের দিকে অনেক বেশি, যত নিচের দিকে নামবো তো গর্ভ দণ্ড বরাবর নামবো, তার ঘনত্ব কমতে থাকবে। এই যে ঘন থেকে কম ঘনের দিকে নামছি, এই ঘটনাটাকে বলে নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট। তাহলে হাই গ্রেডিয়েন্ট থেকে লো গ্রেডিয়েন্ট কার? সুগার, ক্যালসিয়াম, বোরন, ইনোসিটন। এই কমপ্লেক্সের গ্রেডিয়েন্টটাকে ফলো করবে কে না? পরাগনালী। করে কি করবে? এইটা করা পর্যন্ত ও কতদূর যেতে পারবে? পরাগনালীটা যেখানে শেষ হচ্ছে কতদূর যাবে, তারপর কি শুরু হচ্ছে? তারপর তো আমাদের ডিম্বাশয় স্টার্ট হয়ে যাচ্ছে, যার এবার বিভিন্ন রকম স্ট্রাকচার আমরা আগে পড়েছি। তাহলে এই গ্রেডিয়েন্টটাকে ফলো করে পরাগনালী যতদূর ততদূর, কতদূর পরাগনালী এগোতে পারবে? গর্ভদণ্ড যতটা, গর্ভদণ্ড যেখানে শেষ হলো তারপরে কি করবে? তারপরে কাজ হচ্ছে সাইনাপসিসের ফিলিপোম অ্যাপারেটাস। এটাও আমরা বলেছি। ফিলিপোম অ্যাপারেটাস কি করবে? যে এরপরে এই পরাগনালীকে দিক নির্দেশ করবে যে ভাই তুমি এই মুখ দিয়ে ঢোকো। কোন দিক দিয়ে ঢোকো না? আমাদের মাইক্রোপাইলারের দিক দিয়ে ঢোকো। তাহলে পরাগনালীর দিক নির্দেশ কিন্তু কে করলো? গর্ভমুণ্ড এক। কেন? সে গ্রেডিয়েন্টটা তৈরি করেছে। গর্ভদণ্ড সে কিন্তু যেতে দিয়েছে। আর কে করলো? গর্ভাশয়। গর্ভাশয় কে? সাইনাপসিসের ফিলিপোম অ্যাপারেটাস। তাহলে তোমাকে যদি কোষের অত্যন্ত কঠিন করে দেওয়া হয়, যদি মনে হয় যে পরাগনালীর বৃদ্ধি কার কার উপর নির্ভর করে, তাহলে পুরো স্তরটার উপরই নির্ভর করে। কি কি কোন কোন স্টেপ বলে দিলাম। তাহলে এরপর সে কি করবে? গর্ভদণ্ডটা ঢুকলো, ফিলিপোম অ্যাপারেটাস হেল্প করলো, করেছে ঢুকলো। ঢোকার পর কোথা দিয়ে ঢুকলো? মাইক্রোপাইলার এন্ড দিয়ে ঢুকলো। ঢুকে কোথায় যাবে? সে ডিম্বকে ঢুকবে। ঢুকে তার কাজ কি? তার কাজ যে পুং গ্যামেটটাকে রিলিজ করে দেবে। দুটো পুং গ্যামেট আছে, পুং গ্যামেটকে রিলিজ করে দেবে। আর যখন তার অনেক আগেই অম্বজ নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, সো এই পুং গ্যামেট দুটোকে রিলিজ করবে। পুং গ্যামেট এখন কোথায় আছে? না ভ্রূণস্থলের ভেতরে আছে। কি হবে আমরা পরে আসবো। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে পরাগনালী থেকে পুং গ্যামেটটিকে ভ্রূণস্থলিতে ঢুকতে গেলে পরাগনালীর বৃদ্ধি দরকার। এবং এই পুরো যে এত ঘটনা, এই ঘটনাটি কিন্তু কখনোই সম্ভব নয় যদি পরাগ গর্ভাশয় আন্তঃক্রিয়া না ঘটে। এই পার্ট অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যে পদ্ধতিটি শিখেছি বা জেনারেলি অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়, সেটা কি বললাম না? পরাগনালীটা ঢুকবে কোন দিক দিয়ে? মাইক্রোপাইলার এন্ড থেকে, মাইক্রোপাইলার দিক থেকে ঢুকবে। তো সাইনাপসিসের ফিলিপোম অ্যাপারেটাস সাথে হেল্প করবে। এই যে পদ্ধতিটা, এটাকে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম পোরোগ্যামি। তো পোরোগ্যামিতে কি হয় না? মাইক্রোপাইলার এন্ড থেকে পোলেন টিউব বা পরাগনালী ভ্রূণস্থলিতে প্রবেশ করে। কিন্তু এর বাইরে কি আর কিছু হতে পারে না? অবশ্যই হতে পারে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় চারাদা এন্ড থেকে ঢুকছে। তার পদ্ধতি আলাদা, আমাদের পড়াশোনার সিলেবাসের স্কোপের বাইরে। তো ক্যাশোরেনাতে বিজ্ঞানী ট্রপ আবিষ্কার করেছিলেন, যেমন বেতুলা জুগলারের ক্ষেত্রে দেখা যায় চারাদা লিজিয়ান থেকে ঢুকছে পোলেন টিউব বা পরাগনালী। আবার কখনো কখনো দেখা যায় যে না মাইক্রোপাইলার এন্ড থেকে ঢুকলো, না চারাদা এন্ড থেকে ঢুকলো, পরাগনালী ঢুকলো ত্বক ভেদ করে, ফানিকুলাসের দিক থেকে ঢুকতে পারে, ফানিকুলাসের মাধ্যমে অর্থাৎ বৃত্ত দিয়ে ঢুকলো। পিস্টিয়া পপুলাসের ক্ষেত্রে দেখা যায় যে ফানিকুলাস দিয়ে ঢুকলো। কিউকারবিটার ক্ষেত্রে দেখা যায় ডিম্বক ত্বক ভেদ করে ঢুকছে। এই যে চালাতা বা মাইক্রোপাইলার এন্ড বাদ দিয়ে অন্য কোনো অংশের মাধ্যমে, অংশ দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে, তাকে বলা হয় মেসোগ্যামি। তাহলে ডিম্বকের মধ্যে পরাগনালী কিন্তু শুধুমাত্র মাইক্রোপাইলার এন্ড দিয়েই ঢুকবে, এর কোনো গ্যারেন্টি নেই। বেশিরভাগ গুপ্তবীজী উদ্ভিদ বা ফ্লাওয়ারিং বা সমস্ত উদ্ভিদে মাইক্রোপাইলার এন্ড দিয়ে ঢোকে, কিন্তু এর অর্থ কিন্তু ওইটা দিয়ে ঢুকবে। তিনটি পদ্ধতিতে ঢুকতে পারে। যদি মাইক্রোপাইলার এন্ড দিয়ে ঢোকে বলবো পোরোগ্যামি, যদি চারাজাল এন্ড দিয়ে ঢোকে বলবো চারাজামি। এই দুটো বাদ দিয়ে অন্যান্য বেসিক্যালি ত্বক বা ফানিকুলাস অর্থাৎ ডিম্বক বৃত্তর মাধ্যমে ঢোকে, তাকে আমরা বলবো মেসোগ্যামি। তাহলে এখন পর্যন্ত আমরা যা বললাম, প্রাক নিষেধ ঘটনা এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন গঠন, এবং সেই সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে পরাগ সংযোগ বা পলিনেশন, তার রিলেটেড বিভিন্ন ঘটনা এবং স্ট্রাকচার,
এরপর আমরা পড়ব নিষেধ এবং নিষেধ পরবর্তী ঘটনা। এই ভিডিওটি আমাদের এতদূর রইল। পরবর্তী ভিডিওতে আমরা নিষেধ এবং তার পরবর্তী ঘটনা পড়ব এবং আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, এখান থেকে এমসিকিউ কোশ্চেন থার্ড সেমিস্টারে এলো, কিরকম ধরনের এমসিকিউ আমরা করব বা কি ধরনের এমসিকিউ আমরা কিভাবে অ্যানালিসিস করব, সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে